বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যকৃৎ নিয়ে। তো শুরু করি। তো যকৃতের ইংলিশ হচ্ছে লিভার। তো ১ম এই দেখো যে যকৃতের অবস্থানটা আসলে কোথায়? তো আমরা যদি এখানে যকৃতের অবস্থান যেটা লিখা আছে যকৃত উদর গহ্বরের উপরিভাগে। তাহলে উদর গহ্বর মানে কি? আমার দেহে অনেক ধরনের গহ্বর আছে। যেমন ধরো এই যে আমি এখানে আঁকতেছি দেখো এই যে এই জিনিসটা হচ্ছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের যেটা উপরে সেটা হচ্ছে বক্ষ গহ্বর। আর ডায়াফ্রামের যেটা নিচে থাকে সেটা হচ্ছে উদর গহ্বর। তাহলে বক্ষ গহ্বর কি থাকবে আমাদের যে ফুসফুস, তারপর হচ্ছে হৃৎপিণ্ড, আর উদর গহ্বরে আমাদের যে পরিপাক নালী এবং সংশ্লিষ্ট যে গ্রন্থি যেমন লিভার, অগ্ন্যাশয় এগুলো হচ্ছে উদর গহ্বরে থাকবে। তাহলে এটা হচ্ছে যদি আমাদের উদর গহ্বর হয়, উদর গহ্বরের ডান পাশ হচ্ছে এটা। এই যে তাহলে আমাদের যকৃৎ হচ্ছে উদর গহ্বরের ডান পাশে বেশিরভাগ অংশ জুড়ে থাকে, ডায়াফ্রামের ঠিক নিচে করে এই জায়গা থাকে। তাহলে এখানে যে লাইনগুলো বলছি দেখো মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের ঠিক নিচে ডিউডেনাম ও ডান বৃক্কের উপরিভাগে পাকস্থলীর ডান পাশে অবস্থিত। তাহলে এটাই আমরা এখানে পড়লাম। এই যে এদিকে যে ছোট করে দেখা যাচ্ছে এটা হচ্ছে বৃক্কের উপরিভাগে থাকে, আর এদিকে অগ্ন্যাশয় ওর নিচে হচ্ছে অগ্ন্যাশয়। তাহলে আমরা অবস্থান সম্পর্কে জানলাম যে এটা মধ্যচ্ছদার নিচে থাকে, পাকস্থলীর উপর দিকে পাকস্থলীর ডান পাশে অবস্থিত। তো এটা হচ্ছে পাকস্থলী, এই যে পাকস্থলী এটা পাকস্থলীর ডান পাশে আমার যকৃতটা অবস্থিত। তাহলে এটি একটি বহিঃকরা এবং অন্তঃকরা গ্রন্থি হিসেবে কাজ করে। তাহলে তার মানে এটা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে, যেটা বহিঃকরা এবং অন্তঃকরা দুটাই হিসেবে কাজ করে, সেটাকে আমরা বলি মিশ্র গ্রন্থি। তাহলে বহিঃকরা গ্রন্থি মানে কি, অন্তঃকরা গ্রন্থি মানে কি সেটা আমরা আগে আলোচনা করছি। বহিঃকরা মানে হচ্ছে যেটা নালীযুক্ত গ্রন্থি, যেটা এনজাইম ক্ষরণ করবে। আর অন্তঃকরা গ্রন্থি হচ্ছে যেটা নালীবিহীন গ্রন্থি এবং সেটা হরমোন ক্ষরণ করবে। এখন আসি আমরা যকৃতের গঠন নিয়ে। তাহলে যকৃতের গঠন বই যেটা লিখছে যকৃত মানবদেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি। তাহলে এটা এমসিকিউতে আসতে পারে যে মানবদেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি কোনটি? উত্তর হবে যকৃৎ। সবচেয়ে বড় বহিঃকরা গ্রন্থি কোনটি বললেও উত্তর হবে যকৃৎ। এরপর প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের এর ওজন প্রায় ১.৫ কেজি মতো, নারী দেহে একটু কম, শিশুদের দেহে একদম ১৫০ গ্রাম। মানুষের যকৃতে কি, কি খণ্ড নিয়ে গঠিত? তাহলে যকৃত ৪ টা খণ্ড নিয়ে গঠিত। ডান, বাম, কোয়াড্রেট, কর্ড। তাহলে এই খণ্ডগুলো আমরা একটু চিত্রে দেখি যে এই যে দেখ এটা হচ্ছে ডান খণ্ড। এটা হচ্ছে আমার ডান খণ্ড। যকৃতের সামনের দিক থেকে ডান খণ্ড। আর এটা হচ্ছে বাম খণ্ড। তো সামনের দিক থেকে আর বাকি ২ খণ্ডটা দেখা যায় না। তো পিছন থেকে এইটা হচ্ছে পিছনের চিত্র। তাহলে পিছনের চিত্রে আর যেটা খণ্ড দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোয়াড্রেট খণ্ড, আর নিচেরটা হচ্ছে এই কোয়াড্রেট খণ্ড। তাহলে ডান খণ্ড, এটা হচ্ছে ডান খণ্ড, এটা হচ্ছে বাম খণ্ড, এটা কোয়াড্রেট, এটা হচ্ছে কর্ডেট। তাহলে আমরা খণ্ডগুলো দেখলাম। এরপরে ডান খণ্ডের নিচে পিত্তথলি সংলগ্ন থাকে। তাহলে এটা একটা এমসিকিউতে আসছিল প্রশ্ন মেডিকেলে। ডান খণ্ডের নিচে এই যে এটা হচ্ছে ডান খণ্ড, এই যে ডান খণ্ডের ঠিক নিচে পিত্তথলি, এই যে এটা হচ্ছে আমার পিত্তথলি, পিত্তথলিটা সংলগ্ন থাকে। আর যকৃত থেকে আসা ডান ও বাম যকৃতনালী মিলে এই লাইনটা আমি একটু বুঝাবো দেখো। একবার পড়ে দেখো তারপর আমি বুঝাচ্ছি। যকৃত থেকে আসা ডান এবং বাম যকৃতনালী মিলে একটি অভিন্ন যকৃতনালী গঠন করে। এটি পিত্তনালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী গঠন করে, যা এম্পুল এবং ব্যাটার নামে নালীর মাধ্যমে ডিউটেনাম উন্মুক্ত হয়। তাহলে আমরা চিত্রে দেখি দেখো। এই চিত্রটা একটু দেখো। তাহলে এখানে যে নালী আছে এটা হচ্ছে আমার ডান খণ্ড, এটা হচ্ছে ডান খণ্ড, এটা হচ্ছে বাম খণ্ড। তাহলে ডান দিক থেকে যে নালীটা আসবে সেটার নাম হচ্ছে, এখান থেকে যকৃত যেটা বের হয় সেটার নাম হচ্ছে ডান যকৃতনালী। ডান যকৃতনালী। আর যেটা বাম পাশ থেকে আসবে সেটার নাম হচ্ছে বাম যকৃতনালী। বাম যকৃতনালী। তাহলে ডান দিক থেকে ডান যকৃতনালী, বাম দিক থেকে বাম যকৃতনালী। তাহলে এরপরে এই ২ টা যকৃতনালী যেখানে মিলবে এটাকে বলা হচ্ছে অভিন্ন যকৃতনালী। ডান ও বাম অভিন্ন যকৃতনালী। অভিন্ন যকৃতনালী। এরপরে দেখো অভিন্ন যকৃতনালীটা আবার এই জায়গায় পিত্তনালীর সাথে মিলছে এখানে। অভিন্ন যকৃতনালীটা। আর পিত্তনালীকে বলা হয় হচ্ছে পিত্তনালী ইংলিশ হচ্ছে সিস্টিক নালী। সিস্টিক নালী। তাহলে সিস্টিক নালী মানে হচ্ছে পিত্তনালী। তা পিত্তনালীর সাথে অভিন্ন যকৃতনালী এটা মিলে এই ২ টা মিলে যেটা গঠন করছে সেটা হচ্ছে অভিন্ন পিত্তনালী। এটার নাম হচ্ছে অভিন্ন পিত্তনালী। অভিন্ন পিত্তনালী। এরপর অভিন্ন পিত্তনালীর দিক থেকে একটা নালী আসছে।
এটা হচ্ছে প্রধান অগ্ন্যাশয় নালী। এই প্রধান অগ্ন্যাশয় নালী এটা। প্রধান প্রধান অগ্ন্যাশয় নালী। এটার সাথে মিলে তাহলে অভিন্ন পিত্তনালীর প্রধান অগ্ন্যাশয় নালী ২ টা একত্রে মিলিত হয়ে এই যে অ্যাম্পুলা অফ প্যাটার বলে এটাকে। এই জায়গাটাকে বলে অ্যাম্পুলা অফ প্যাটার মাধ্যমে এটার নাম হচ্ছে ডিউডেনাম। ডিউডেনামে উন্মুক্ত হয়। তাহলে এটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ প্যাটার। অ্যাম্পুলা অ্যাম্পুলা অফ প্যাটার। এটার মাধ্যমে এই ডিউডেনামে উন্মুক্ত হচ্ছে এটা। এটা কি উন্মুক্ত হচ্ছে অভিন্ন পিত্তনালী আর হচ্ছে এই প্রধান অগ্ন্যাশয় নালী একসাথে মিলিত হয়। তাহলে আমরা শুরুতে যদি একটু দেখি, এর ডান যকৃত নালী, ডান ডান আ লিভারের ডান পাশ থেকে আসে ডান যকৃত নালী, বাম পাশ থেকে বাম খন্ড থেকে আসে বাম যকৃত নালী। ২ টা মিলে একত্রে অভিন্ন যকৃত নালী। অভিন্ন যকৃত নালীটা পিত্তথলি থেকে আসা সৃষ্টি নালীর সাথে মিলিত হয়ে গঠন করছে অভিন্ন পিত্তনালী। অভিন্ন পিত্তনালীটা অগ্ন্যাশয় থেকে আসা প্রধান অগ্ন্যাশয় নালীর মাধ্যমে একসাথে মিলিত হয়ে অ্যাম্পুলা অফ প্যাটারের মাধ্যমে ডিউডেনাম উন্মুক্ত হইছে। তো এটা যদি আমরা বুঝতে পারি, এই লাইনগুলো আমরা, কারণ এটা সামনেও লাগবে আমার এই লাইনটা। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এই লাইনটা আমরা বুঝলাম। এরপর আসো, এখানে কিছু এক্সট্রা ইনফো আমি এড করছি। দেখো ডান খণ্ডটি বাম খণ্ড থেকে প্রায় ৬ গুণ বড়। আবার যকৃতের উপরের প্রান্তটি উত্তল, ডায়াফ্রামের সমতলে অবস্থান করে। নিচের প্রান্তটি অবতল, পাকস্থলীকে আবৃত করে রাখে। তাহলে আমরা চিত্রে সেটা দেখছি। এই চিত্রে আমরা সেটা দেখছি। এরপর তাহলে আমরা পড়লাম যকৃতের বাহ্যিক গঠন নিয়ে। এখন আমরা পড়বো যকৃতের অভ্যন্তরীণ গঠন নিয়ে। তো প্রথমে বইয়ে কি লেখা আছে সেটা একটু দেখি আমরা। দেখো, যকৃতের আণুবীক্ষণিক গঠন। তাহলে এই লাইনগুলো পড়লে তোমরা খুব বেশি কিছু বুঝতে পারবে না যদি এটা চিত্র ভালো করে না বোঝো। তাহলে আমি চেষ্টা করবো চিত্র দিয়ে ভালো করে এই জিনিসগুলো বুঝাইতে। যকৃত আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি, তাই এটিকে অনেক সূক্ষ্মভাবে আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এটা। তাহলে এটার কাজটা আমরা প্রথমে দেখি। আণুবীক্ষণিক গঠনে দেখা যায় যকৃত গ্লিসন্স ক্যাপসুল নামক পর্দা দিয়ে আবৃত থাকে। তাহলে যকৃত আবরণী পর্দার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এই যে এখানে একটু দেখা যাচ্ছে, এখানে অবশ্য পর্দাটা দেখানো হয়নি। এই চারদিকে যে আবরণটা থাকে সেটার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এদিকেও থাকে, উপরের দিকেও থাকে। এটা হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। আর যকৃতের অভ্যন্তরে প্রবেশে যকৃত লোবিউল থাকে। আচ্ছা, আমরা আগে চিত্রগুলো দেখি। এই যে দেখো, এটা হচ্ছে আমার যকৃত, এটা হচ্ছে যকৃত। তাহলে যকৃতে আমরা যদি মাইক্রোস্কোপি দিয়েও দেখি, তাহলে এখানে অনেকগুলো হেপাটিক লোবিউল থাকে। এই যে ৬ কণা বেনজিনের মতো ৬ কণা ৬ কণা, এগুলো হচ্ছে আমার হেপাটিক লোবিউল। আর প্রত্যেকটা লোবিউল কি দেওয়া তৈরি? এই যে লোবিউলের আমি একটা প্রস্থচ্ছেদের চিত্র আঁকছি। এটা হচ্ছে হেপাটিক লোবিউলের চিত্র। এখানের ভিতরে কি কি আছে সবকিছু দেখানো হয়েছে। তাহলে এই চিত্রটা কোত্থেকে আসছে আশা করি বুঝতে পারছো। যকৃতকে ছোট করে দেখছি অনেকগুলো ৬ কোণ আকার হেপাটিক লোবিউল। এই লোবিউলটাকে এখানে একটু বড় করে দেখানো হয়েছে। তাহলে এই লোবিউলে কি কি আছে সেটা আমরা এই যে এই চিত্রের মাধ্যমে দেখবো। এখানে লোবিউলের ভিতরে কি কি আছে। প্রথমে দেখো এখানে কি কি আছে। এই যে ছোট ছোট এগুলো, এই ছোট ছোট এগুলো ৪ কোণা, এগুলো হচ্ছে হেপাটোসাইট। যকৃতের ল্যাটিন নাম হচ্ছে হেপাটোস। তাহলে যকৃতের যা কিছু সবকিছু আমরা হেপাটিক আর্টারি, হেপাটিক ভেন এভাবে বলি। তাহলে এই যকৃতের কোষকে আমরা কি বলবো? হেপাটোসাইট। তাহলে এই কোষগুলো একটা হেপাটোসাইট, এটা একটা হেপাটোসাইট, এটা একটা হেপাটোসাইট, এটা একটা, এভাবে এগুলো এক একটা হেপাটোসাইট। তাহলে হেপাটোসাইট, এটা গেলে হেপাটোসাইট। কারণ হেপাটোসাইটের মাঝখানে কি আছে? এই জিনিসটা, এখানে যে নালী আছে। আমি যদি এখানে দেখিয়ে দেখো, এটা এগুলো হচ্ছে হেপাটোসাইট। এই চিত্রে দেখো, এটা হচ্ছে হেপাটোসাইট। আর এখানে মাঝখানে হচ্ছে একটা নালী, এটার নাম হচ্ছে সাইনোসয়েড। হেপাটোসাইটের মাঝখানে যে নালীটা সেটার নাম হচ্ছে সাইনোসয়েড। এই সাইনোসয়েডের মাঝখানে যে হলুদ রঙের কোষটা আছে সেটার নাম হচ্ছে কাফ্ফার কোষ। যকৃতের, এটা হচ্ছে যকৃতের ম্যাক্রোফেজ। এই দিয়ে কোনো জীবাণু আসলেও সেটাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে জীবাণুটাকে নিষ্ক্রিয় করে। তাহলে আমরা কয়েকটা জিনিস বললাম, একটা হচ্ছে হেপাটোসাইট, একটা হচ্ছে সাইনোসয়েড। এরপরে এখানে কি কি জিনিস আছে? একটা হচ্ছে পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াড মানে কি? এখানে ট্রায়াড মানে হচ্ছে ৩টা জিনিস থাকে। তাহলে ৩টা জিনিসগুলো কি কি? একটা হচ্ছে হেপাটিক ধমনী, লাল কালার, এটা হচ্ছে হেপাটিক ধমনী। এখান দিয়ে হৃৎপিণ্ড থেকে লিভারে রক্ত আসে। পোর্টাল শিরা, এটা খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে পোর্টাল শিরা। তাহলে এদিক দিয়ে কি আসবে? পোর্টাল শিরা দিয়ে আমরা যে খাবার খাই, এরপর যে পরিপাক নালীতে খাবারগুলো পরিপাক হয়, পরিপাক হওয়ার পর খাদ্যগুলো শোষিত হয়ে প্রথমে পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে আসে। এরপর হচ্ছে পিত্তনালীর শাখা।
এটা হচ্ছে একটা পিত্তনালীর শাখা। তাহলে এখানে এই ৩ টা জিনিস আছে। একটা হচ্ছে হেপাটিক ধমনী বা যকৃত ধমনী, একটা হচ্ছে পোর্টাল শিরা, পিত্তনালীর শাখা। তাহলে কোনটা দিয়ে কি আসে? হেপাটিক ধমনী দিয়ে যকৃতে রক্ত আসে। আর পোর্টাল শিরা দিয়ে যে পরিপাককৃত খাদ্যবস্তুগুলো যকৃতে আসে। আর পিত্তনালীর শাখা দিয়ে এখানে যে পিত্ত তৈরি হয়, দেখো এই জায়গা দিয়ে এই হেপাটোসাইট গুলোর কাজ হচ্ছে পিত্ত তৈরি করা। আমরা একটা কাজ পড়বো সামনে, যে যকৃতের একটা কাজ হচ্ছে পিত্ত তৈরি করা। তাহলে এই পিত্তগুলো তৈরি করে কাকে দিবে আসলে? পিত্তনালীর শাখাকে দিবে। পিত্তনালীর শাখা আবার পিত্তনালীতে যাবে, বিভিন্ন যকৃত নালীতে যাবে। এরপরে পিত্তাশয়ে জমা থাকবে, এরপর প্রয়োজন নেই সেটা করিতে হবে। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস বললাম। তাহলে এই কেন্দ্রীয় শিরা, এখানে যে মাঝখানে যেটা থাকে মেইন, সেটা হচ্ছে কেন্দ্রীয় শিরা। কেন্দ্রীয় শিরা কি করে? এই যে প্রথমে হচ্ছে কি একটা, দেখো এখানে যে এগুলো হচ্ছে হেপাটোসাইট। তাহলে এখানে হেপাটোসাইটের মধ্যেই পোর্টাল শিরার মাধ্যমে প্রথমে কি আসবে? এখানে যে খাদ্য উপাদানগুলো আসবে, যেমন গ্লুকোজ, অ্যামিনো এগুলো এখানে এখানে আসবে। যকৃত সেটা প্রয়োজনে রেখে দিবে, জমা করে দিবে। যেগুলো এক্সট্রা সেগুলা এদিকে সাইনোসয়েডের মাধ্যমে কেন্দ্রীয় শিরাতে পাঠিয়ে দিবে। কেন্দ্রীয় শিরাটা ইনফেরিয়র ব্যারাঙ্গোর মাধ্যমে পুরো দেহে ছড়া যাবে। এই পোর্টাল শিরার মাধ্যমে পরিপাকৃত খাদ্যবস্তুগুলা, যে পুষ্টি উপাদানগুলো আসলো যকৃত হেপাটোসাইটে, হেপাটোসাইট সেগুলো যেগুলো দরকার সেগুলো রেখে দিল, বাকিগুলা কেন্দ্রীয় শিরাতে পাঠিয়ে দিল। এটাই হচ্ছে যকৃতের মেইন কাজ। আর হচ্ছে পিত্তনালীর শাখা কি করে? পিত্তনালীর শাখাদের মাধ্যমে যে তোমার হেপাটোসাইট গুলো যে পিত্তরস তৈরি করতেছে, সেটা পিত্তনালীর মাধ্যমে পিত্তাশয়ে জমা রাখে। প্রয়োজনে সেটা করিতে হয়। তাহলে এগুলো যদি বুঝতে পারো, এইগুলো সব বুঝবা তুমি। এখানে যা যা আছে সব বুঝবা আশা করি। তাহলে দেখো, যকৃতের অভ্যন্তরে যকৃত লোবিউল নামক অসংখ্য ক্ষুদ্র ধ্বংস বিভক্ত করে। লোবিউলগুলো ৫ বা ৬ বাহু বিশিষ্ট আমরা দেখছি। অধিকাংশ লোবিউল ১ মিনিটের বেশি বিশিষ্ট আছে, এগুলো লাগবে না। এখানে দেখো, প্রতিটি লোবিউলের অভ্যন্তরভাগে অসংখ্য হেপাটিক কোষ বা হেপাটোসাইট আছে। তাহলে আমরা দেখছি যে প্রতিটি লোবিউলের অভ্যন্তরে অসংখ্য হেপাটোসাইট বা হেপাটিক কোষ আছে। লোবিউলের মাঝে রক্ত ছড়ার জন্য সাইনোসয়েড থাকে। এইগুলো হচ্ছে সাইনোসয়েড। আমরা যে দেখাইলাম, এগুলো হচ্ছে সাইনোসয়েড। সাইনোসয়েড গুলোতে কাফ্ফার কোষ দিয়ে আবৃত থাকে। এই যে কাফ্ফার কোষ আমরা বলছিলাম, এটা হচ্ছে কাফ্ফার কোষ। এইসব লোহিত রক্তকণিকা, এইসব কোষ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুজীব এবং বহিরাগত কণাকে কলাতকরণ করে। বহিরাগত অণুজীব এগুলোকে কলাতকরণ করে। আমরা আরেকটা তথ্য পড়ছিলাম যে যকৃতকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। তাহলে কেন বলা হয় লোহিত রক্তকণিকাগুলোকে? এখানে কাফ্ফার কোষ, এই যে যেগুলার আয়ু শেষ হয়েছে, প্রায় ১২০ দিন শেষ হয়ে গেছে, ওগুলাকে কাফ্ফার কোষ ওই লোহিত রক্তকণিকাগুলোকে ভক্ষণ করে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা পড়বো। এই যে এটা বলছিলাম যে পোর্টাল ট্র্যাক্ট, ২ বা ততোধিক লোবিউলের সংযোগস্থলে সূচক টিস্যু দিয়ে পরিবৃত ধমনী, শিরা, পিত্তনলীর শাখা থাকে। এগুলো হচ্ছে আমার পোর্টাল ট্র্যাক্ট। এরপর আসা হচ্ছে যকৃতের। তাহলে আমরা এখন যকৃতের গঠনসমূহ পড়লাম। একটা হচ্ছে বাহ্যিক গঠন, একটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন। তো আমরা যকৃতের বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন সম্পর্কে পড়লাম। এখন আমরা পড়বো শর্করার যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা নিয়ে। তো এটা পড়ার আগে আমাদের শর্করা বিভাগটা সম্পর্কে একটু ভালো করে ধারণা থাকতে হবে। তাহলে আমাদের যকৃতের ভূমিকা পড়াটা একদম ইজি হয়ে যাবে। তো আমরা এখন একটু পড়বো হচ্ছে শর্করা বিভাগ নিয়ে। তো এই ক্লাসটা পড়ার পরে তোমাদের শর্করা বিভাগ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি এটা। প্রথমে আছে শর্করা বিভাগ। তো শর্করা বিভাগ জিনিসটা আসলে কি? বিপাক জিনিসটা কি? বিপাক মানে হচ্ছে শরীরের ভিতরে যত ধরনের বিক্রিয়া হচ্ছে এগুলো হচ্ছে বিপাক। এবং শর্করা বিপাক মানে কি? শর্করা সম্পর্কিত যে বিক্রিয়াগুলো হচ্ছে। এখন শর্করা যেকোনো জিনিসের বিপাক নিয়ে ২ টা ধরনের বিক্রিয়া হয়। একটা হচ্ছে অ্যানাবলিক, আরেকটা হচ্ছে ক্যাটাবলিক। অ্যানাবলিক আরেকটা হচ্ছে ক্যাটাবলিক। এগুলো হচ্ছে বিপাকীয় বিক্রিয়া। অ্যানাবলিক মানে কি? যেটা হচ্ছে গঠনমূলক বিক্রিয়া, অর্থাৎ যেটা সঞ্চয়ী বিক্রিয়া যেগুলো, সেটা হচ্ছে অ্যানাবলিক। আর ক্যাটাবলিক মানে কি? যেটা হচ্ছে ভাঙন বিক্রিয়া, যেটা সেটা হচ্ছে ক্যাটাবলিক রিঅ্যাকশন। তাহলে শর্করা বিভাগে এই ধরনের ২ ধরনের বিক্রিয়া ঘটবে। একটা সঞ্চয়ী বিক্রিয়া ঘটবে, আরেকটা ভাঙনমূলক বিক্রিয়া ঘটবে শর্করা বিভাগে। তো আমাদের শর্করা বিভাগের উদ্দেশ্যটা আসলে কি? শর্করা বিভাগের উদ্দেশ্য যদি আমরা বলি যে রক্তে গ্লুকোজের মাত্রাটা স্বাভাবিক রাখা। রক্তে গ্লুকোজের মাত্রাটা স্বাভাবিক রাখা। এটা হচ্ছে শর্করা বিভাগের উদ্দেশ্য। এখন আমরা যখন খাবার খাই, তো খাবার খেলে কি হয়? তখন খাবারটা পরিপাক হয়ে, যখন শর্করা জাতীয় খাবার খায় তখন খাবারটা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। তো গ্লুকোজটা কোথায় আসে? আল্টিমেটলি রক্তে আসে। তো রক্তে তখন গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। তো রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে পারে, আবার কমতেও পারে। যখন খাবার খায় তখন রক্তে গ্লুকোজটা কি হয়ে যায়? বেড়ে যায়।
বেড়ে গেলে আসলে কি হয়? তো বেড়ে গেলে আমাদের শরীর কি করে? শর্করা বিপাকের মাধ্যমে এমনভাবে বিক্রিয়া করবে যাতে শর্করার পরিমাণটা আমাদের কি হয়? কমে যায়। তো শর্করাটা কিভাবে কমে আমাদের শরীরে? ২ টি প্রক্রিয়ার মাধ্যমে শর্করাটা আমাদের শরীর কমাতে পারে। একটা হচ্ছে দেখো ১ম এ যখন আমাদের শরীরে গ্লুকোজটা আসছে, তখন অতিরিক্ত যে গ্লুকোজ সেটা ১ম এ কোথায় আসছে? যকৃতে আসছে। তো যকৃত সেটা অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করছে। ১ম এ যে যকৃত সেটা অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করছে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে কি? উৎপাদন। গ্লাইকোজেন মানে হচ্ছে গ্লাইকোজেন। তাহলে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করার যে বিক্রিয়া সেটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়ায় কোন হরমোন সাহায্য করে? ইনসুলিন সাহায্য করে। তাহলে এটা কোথায় হবে? যকৃত এবং পেশিতে। কেন যকৃত ও পেশিতে হবে? যেহেতু যকৃতে কেন হবে? যেহেতু অতিরিক্ত গ্লুকোজগুলো ১ম এ কোথায় আসতেছে? আমাদের যকৃতে আসতেছে। খাবার পরে অতিরিক্ত গ্লুকোজগুলো ১ম এ যকৃতে আসতেছে। তো যকৃত অতিরিক্ত গ্লুকোজ হলে গ্লাইকোজেন তৈরি করে ফেলতে পারতেছে। এরপর পেশিতে কেন হচ্ছে? দেখো ১ম এ কোথায় হবে? যকৃতে। তাহলে যকৃতে যেগুলো পারবে না, জমা রাখতে পারবে না গ্লাইকোজেন যেহেতু যকৃতে জায়গাটা লিমিটেড। এরপর সেগুলো কোথায় পাঠায় দিবে? পেশিতে পাঠায় দিবে। তাহলে এই ২ টা জায়গায় অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চয় হয়। এখন যকৃতের আরেকটা প্রক্রিয়ায় গ্লুকোজ কমাতে পারে। সে প্রক্রিয়ার নাম হচ্ছে যখন গ্লাইকোজেন ধারণ ক্ষমতা বেশি হয়ে যায়। তো আমাদের শরীরে গ্লাইকোজেনের ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় approximately ৫০০ গ্রাম। আমাদের ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় ৫০০ গ্রাম। ৫০০ গ্রাম গ্লাইকোজেন জমা রাখতে পারে যকৃৎ। এখন এই ৫০০ গ্রামের ধারণ ক্ষমতা যখন বেশি হয়ে যাবে, আমরা যখন অতিরিক্ত গ্লুকোজ খাবো, তখন অতিরিক্ত গ্লুকোজটা যকৃতে কি করে? সেটাকে লিপিডে কনভার্ট করে ফেলে। চর্বিতে পরিণত করে ফেলে। অতিরিক্ত গ্লুকোজকে চর্বিতে পরিণত করার প্রক্রিয়ার নামই হচ্ছে লাইপোজেনেসিস। লাইপো মানে লিপিড, জেনেসিস মানে উৎপাদন। তাহলে লিপিড উৎপাদন। লিপিড মানে ট্রাইগ্লিসারাইড উৎপাদন। তাহলে যখন গ্লুকোজটা ১ম এ গ্লাইকোজেনে পরিণত হবে, গ্লাইকোজেনটা যদি ধারণ ক্ষমতার অতিরিক্ত হতে সেটা লিপিডে পরিণত হবে, লাইপোজেনেসিস। এই প্রক্রিয়ায় কোন হরমোন সাহায্য করে? ইনসুলিন। দেখো যকৃত আমাদের আ রক্তে যখন গ্লুকোজ বেড়ে যায়, কমানোর জন্য কোন হরমোন সাহায্য করবে? ইনসুলিন। একবার গ্লাইকোজেনেসিস করবে আর গ্লাইকোজেনেসিস না পারলে সে লাইপোজেনেসিস করার চেষ্টা করবে। মানে যেভাবে হোক ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে আনা। মানে এই লাইপোজেনেসিসটা কোথায় হবে? যকৃত আর এডিপোজ টিস্যুতে। যকৃতে যেহেতু ১ম এ গ্লাইকোজেন সঞ্চয় করার পরে অতিরিক্ত গ্লুকোজ লাইপোজেনেসিস রূপে লিপিড রূপে সঞ্চয় করে। আর কোথায় হবে? এই যে আমরা মোটা হয়ে যাই, পেটে চর্বি জমে। সেখানে যে চর্বিগুলো সঞ্চিত থাকে সেগুলো আসলে অনেকগুলো আসছে হচ্ছে লাইপোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হইছে। কারণ লাইপোজেনেসিস প্রক্রিয়াটার একটা ক্লিনিক্যালি ইম্পোর্টেন্ট কারণ হচ্ছে যত বেশি লিপিড জন্মে তত বেশি তার ধমনির প্রাচীরে প্লাক সৃষ্টি হবে। যেমন একটা ধমনির প্রাচীরে যখন এভাবে একটা ধমনী এখানে যখন প্রাচীরে যখন লিপিড জমবে সেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। তো এই ধমনির প্রাচীরটা স খু লুমেনটা ছোট হয়ে যায়। ছোট হয়ে বিভিন্ন হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনা তৈরি হয় লাইপোজেনেসিসের কারণে। তাহলে এখানে সেটা লিখছি আমি। এরপরে দেখো এই নোটগুলো তোমাদের সবগুলা পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। তো এগুলো আশা করি তোমরা পাই যাবো। আ দেখো এরপরে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কি তৈরি হয়? আ ইনসুলিন কোন হরমোনের সাহায্যে? ইনসুলিন। ইনসুলিনটা আসলে কিভাবে সাহায্য করে? ইনসুলিনের কাজ হচ্ছে একটা কোষের ভিতরে যখন গ্লুকোজ বেড়ে যায়, তখন ইনসুলিন এখানে এই গ্লুকোজটাকে কোষের ভিতরে ঢুকায় দেয়। এই সোজা ইনসুলিন এই কাজটা করে শুধু। রক্তের গ্লুকোজটা কোথায় ভিতরে ঢুকায় দেয়? কোষের ভিতরে ঢুকায় দেয়। এই কাজটা হচ্ছে ইনসুলিন করে। তো কোন কোষে ঢুকায়? যকৃতের কোষে ঢুকায় দেয়, পেশির কোষে ঢুকায় দেয়। এদিকে যকৃত আর এডিপোসিটারি কোষে ইনসুলিন ঢুকায় দেয়। সোজা কথা ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের গ্লুকোজটা কমানো। কিভাবে কমায়? কোষের ভিতর ঢুকায় দেয়। এখন আসো যকৃত কমালে তাহলে আমরা ২ ভাবে যকৃত যদি রক্তে যদি গ্লুকোজ বেড়ে যায় আমরা ২ ভাবে কমাইতে পারছি। একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া, আরেকটা হচ্ছে লাইপোজেনেসিস প্রক্রিয়া। এখন মনে করো কোনো কারণে আমরা খাবার না খেয়ে আছি, যেমন ধরো রোজা রাখছি অথবা অনেকক্ষণ ধরে না খেয়ে আছি। তখন রক্তের গ্লুকোজ কি হয়ে যায়? কমে যায়। আমাদের রক্তের গ্লুকোজ তখন কমে যায়। তো কমে গেলে আমাদের শরীর কি করে? অটোমেটিক সেটা কি করে ফেলতে পারে? বাড়ায় ফেলতে পারে। তো কিভাবে বাড়াবে? ও এ বুঝতে পারতেছো যেগুলো আমরা জমাইছি ওগুলোকে ভাঙলেই তো আমাদের গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা ২ টা প্রক্রিয়ায় এই রক্তের যে গ্লুকোজ সেটাকে আমরা বাড়াতে পারি। একটা হচ্ছে যে ওই যে ১ম এ গ্লাইকোজেনেসিস রূপে যেখানে সঞ্চয় হচ্ছিল, ওই গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে তৈরি হয়ে যায়। ওই গ্লাইকোজেনটা যদি আমি ভেঙে ফেলি তাহলে তো গ্লুকোজ হয়ে যাচ্ছে আমার। আমার এখন না খেয়ে আছি তাও তো আমার জমা আছে।
ওগুলা ভাঙলে আমরা গ্লুকোজ পাচ্ছি। তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। দেখো, গ্লাইকোজেন মানে গ্লাইকোজেন, লাইসিস মানে হচ্ছে ভাঙ্গন। তাহলে গ্লাইকোজেন ভাঙ্গন প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এখানে কি উৎপন্ন হয়? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়। তাহলে এই প্রক্রিয়ায় কোন হরমোন সাহায্য করে? দেখো, ইনসুলিন একটা বিপরীতধর্মী হরমোন আছে, সেটা হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন কি করে? রক্তে গ্লুকোজ বাড়ায়। গ্লুকাগন কি করে? রক্তে গ্লুকোজ বাড়ায়। আর ইনসুলিন রক্তে গ্লুকোজ কমায়। রক্তে গ্লুকোজ কি বাড়ায় এটা। এখন আরেকটা কি আছে? এপিনেফ্রিন। এটার অনেক কথা আছে। এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম চালু হলে তখন এই হরমোনটা কাজ করে। এবার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মানে কি? যেমন ধরো, আমাদের মনে করো একটা কুকুর আমাদের দৌড়াচ্ছে। একটা কুকুর যখন দৌড়াচ্ছে তখন আমরা একদম জান প্রাণ দিয়ে দৌড়ানোর চেষ্টা করবো, বা একটা বাঘ মনে করো আমাদের দৌড়াচ্ছে, তাহলে একদম জান প্রাণ দিয়ে দৌড়ানোর চেষ্টা করবো। তো যেহেতু দৌড়ানোর চেষ্টা করবো তখন তখন আমার পেশিতে বেশি বেশি গ্লুকোজ লাগবে, কারণ পেশি বেশি বেশি দৌড়াচ্ছে, কাজ করতেছে। তো অতিরিক্ত গ্লুকোজটা এপিনেফ্রিনটা গ্লাইকোজেন ব্যাগে অতিরিক্ত গ্লুকোজটা সরবরাহ করে, তখন আমরা ভালো করে দৌড়াতে পারি। তাহলে এই জিনিসটা কোথায় হবে? ঠিক যেখানে গ্লাইকোজেনেসিস হয়েছিল সেখানেই হবে এই গ্লাইকোজেনোলাইসিসটা। যেখানে যেখানে জমা ছিল সেখান থেকেই তো ভাঙবে, যকৃত আর পেশিতে। এই যেখানে যেখানে কোথায় গ্লাইকোজেনেসিস হয়েছিল। এখন আসো, তাহলে একটা প্রক্রিয়া আমরা বাড়াইছি, সেটা হচ্ছে গ্লাইকোজেন যেগুলো জমা আছে সেগুলো ভেঙে। আরেকটা প্রক্রিয়ায় আমরা গ্লুকোজটা বাড়াতে পারি। মনে করো কারোর শরীরে গ্লাইকোজেন জমা নেই, তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে আমরা গ্লুকোজ বাড়াতে পারবো না? হ্যাঁ পারে, সেটারও উপায় আল্লাহ করে দিয়েছে। তাহলে তখন আমরা কিভাবে করবো? তখন আমরা যে অন্যান্য খাবার খাই, যেমন ধর আমরা গ্লুকোজ খাচ্ছি না, আমরা তো শরীরে তো অ্যামিনো অ্যাসিড খাইছি, এগুলো জমা আছে, ফ্যাট খাইছি, এগুলো জমা আছে। তো ওগুলা তখন অতিরিক্ত যে অ্যামিনো অ্যাসিড বা লিপিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে অশর্করা। ওই অশর্করা থেকে শরীর গ্লুকোজ তৈরি করতে পারে। মানে গ্লাইকোজেন যখন থাকবে না তখন অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো থেকে শরীর গ্লুকোজ তৈরি করতে পারে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানে কি? দেখো, গ্লুকোজ, গ্লুকো, নিও মানে হচ্ছে নতুন, জেনেসিস মানে উৎপাদন, নতুন গ্লুকোজ উৎপাদন, মানে হচ্ছে অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদন। তাহলে এই জিনিসটা কোথায় হতে পারে? এটা ইম্পর্টেন্ট লোকেশন যকৃত। যকৃতে কিন্তু সবকিছু হতে পারবে। তারপর হচ্ছে কিডনি, কিডনিতেও কিন্তু এটা হতে পারে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া। এক্ষেত্রে কোন হরমোন সাহায্য করে? যে একটু আগে বলছিলাম যে গ্লুকাগন রক্তে গ্লুকোজ বাড়াতে সাহায্য করে। তাহলে এটাও যেহেতু গ্লুকোজ বাড়ানোর প্রক্রিয়া, এখানে কোন হরমোন সাহায্য করবে? গ্লুকাগন হরমোন সাহায্য করবে। আরেকটা হরমোন কর্টিসল। কর্টিসল হরমোনটাও রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এটা কোত্থেকে আসে? এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে আসে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের গ্লুকোজ বাড়ানো বা কমানোর প্রক্রিয়া। এবার এখানের সাথে আমাদের যে একটা ঘরে ঘরে যে রোগটা আছে সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসটা কখন হয় আসলে? দেখো, ইনসুলিনের কাজ বলছিলাম হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমানো। তো ইনসুলিন যদি কারো না থাকে বা ইনসুলিন যদি কাজ করতে না পারে, তখন গ্লুকোজটা কোষের ভিতরে ঢুকতে পারে না। ইনসুলিনের কাজই হচ্ছে গ্লুকোজটাকে কোষের ভিতরে প্রবেশ করিয়ে দেয়। তখন তখন কি হয়? রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। কারণ হচ্ছে কোষের ভিতরে ঢুকলে সেটা গ্লাইকোজেন পরিণত হবে। এখন তো গ্লাইকোজেন পরিণত হতে পারতেছে না। তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তো রক্তে যখন গ্লুকোজ বাড়ে সেটাকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস। তাহলে আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম যে কিভাবে আসলে শর্করা বিপাক হয়। আরেকবার যদি ১ মিনিটে সামারি করি, প্রথমে আমাদের শর্করা বিপাকের উদ্দেশ্য হচ্ছে রক্তে গ্লুকোজের মান স্বাভাবিক রাখা। তো গ্লুকোজ যদি কমলে আমরা ২ প্রক্রিয়ায়, রক্তে গ্লুকোজ যদি বেড়ে যায় আমরা ২ প্রক্রিয়ায় কমাতে পারি। একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, আরেকটা হচ্ছে লাইপোজেনেসিস। আর কমে গেলে আমরা ২ প্রক্রিয়ায় বাড়াতে পারি। একটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, একটা হচ্ছে গ্লুকোনেওজেনেসিস। এই সবগুলো প্রক্রিয়ার মাধ্যমে আমার রক্তে গ্লুকোজের মাত্রাটা স্বাভাবিক রাখে। তাহলে এখন আমরা যখন বিপাক পড়লাম, এখন আমাদের জন্য যকৃতের সঞ্চয় এবং বিভাগীয় ভূমিকাটা বোঝা ইজি হয়ে যাবে। দেখো, এখানে একটা এক্সট্রা ইনফো আছে যে যকৃতকে মৃতকর সময়ের কবরস্থান বলা হয় এবং জীবন সমুদ্রে কর্মমুখর পোতাশ্রয় বলা হয়। এটা একটু জেনে রাখবা। যকৃতে কি বলা হয়? মানবদেহের জৈব রাসায়নিক বা অর্গানিক ল্যাবরেটরি। এই যে আমরা একটু করে পড়লাম বিপাকীয় ভূমিকা হলো, এখানের মধ্যে কতগুলো বিক্রিয়া করে ফেলছি। এরকম শত শত বিক্রিয়া যকৃতের মধ্যে হতে পারে। তাই যকৃতে বলা হয় জৈব রসায়নাগার, মানে অর্গানিক ল্যাবরেটরি। আমাদের মেডিকেলে, স্কুলে অনেক ল্যাবরেটরি, কলেজে অনেক ল্যাবরেটরি থাকে। আর আমাদের শরীরের ল্যাবরেটরিটা হচ্ছে আমাদের যকৃৎ। তাহলে যকৃতের সঞ্চয় ভূমিকা। আমরা যকৃতের সঞ্চয় ভূমিকা কি, কি সঞ্চয় করতে পারি? দেখো, যকৃৎ হচ্ছে প্রধান সঞ্চয় কেন্দ্র।
প্রথমে কি সঞ্চয় করবে? গ্লাইকোজেন সঞ্চয় করবে। একটু আগে বলেছিলাম যে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় অতিরিক্ত গ্লুকোজ যকৃতে সঞ্চয় হতে পারবে। তাহলে এই গ্লাইকোজেনটা কখন সঞ্চয় হবে? যখন আমরা খাবার খাবো, যখন আ কার্বোহাইড্রেট খাবার খাবো বা শর্করা খাবার খাবো, সেটা পরিপাকে গ্লুকোজে পরিণত হবে। তো গ্লুকোজটা আমরা শোষণ করার সময় উপস্থিত গ্লুকোজটা যেকোনো খাদ্যবস্তু, সরল খাদ্যবস্তু ক্ষুদ্রান্ত থেকে পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে আসবে। যকৃতে ওই যে গ্লুকোজটা আসবে সেটাকে যতটুকু দরকার সে গ্লাইকোজেনে কনভার্ট করবে। সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। আর এটাতে কোন হরমোন সাহায্য করবে? ইনসুলিন। আমরা পড়ছি সেগুলো। তাহলে এই ইনফোটা একটু বলছিলাম আমি তেমন দেখো, যকৃতে প্রায় ১০০ গ্রাম গ্লাইকোজেন জমা থাকে। আর পেশিতে প্রায় ৪০০ গ্রাম গ্লাইকোজেন জমা থাকে। এই দেখো, এটা হচ্ছে কি তাহলে গ্লাইকোজেন সঞ্চয় একটা গেল। এটা আমরা আগেও পড়ছি। তাহলে এখন আছে রক্ত সঞ্চয়। রক্ত সঞ্চয় জিনিসটা হচ্ছে একটু বুঝতে হবে। রক্ত সঞ্চয় মানে হচ্ছে যকৃতে যেহেতু অনেকগুলো সাইনোসয়েড আমরা চিত্রে দেখছি, অনেকগুলো সাইনোসয়েড এটা হচ্ছে সাইনোসয়েড। তো দেখেন অনেকগুলো ছোট, ছোট সাইনোসয়েড আছে। তাহলে এখানে চাইলে যকৃতে অনেক যদি প্রতিনিয়ত যকৃতে অনেক সাইনোসয়েড আছে, প্রতি সাইনোসয়েডে যেহেতু রক্ত থাকতেছে, তাহলে যকৃতে প্রতি সময়ে অনেক মানে প্রতি মুহূর্তে অনেক রক্ত সরবরাহ করে রাখে। তাহলে এই প্রয়োজন অনুযায়ী এটা কমতে আর বাড়তে পারে। সেজন্য আমরা যকৃতে বলি ব্লাড রিজার্ভিয়ার। যেমন ধরো এই যকৃতে ব্লাডগুলো এখানে জমা রাখতেছে। তো এখানে যকৃতের এই সাইনোসয়েডের স্পেশাল বৈশিষ্ট্য হলো ওরা চাইলে সংকুচিত প্রসারিত হতে পারবে। ওরা চাইলে বড় হয়ে যেতে পারবে, বড় হয়ে যেতে পারবে। তাহলে আবার চাইলে চিকন ছোট হয়ে যেতে পারবে। এটা হচ্ছে যকৃতের সাইনোসয়েডের ক্ষমতা। চাইলে সংকুচিত হইতে পারবে, চাইলে বড় হয়ে যেতে পারবে। যখন সংকুচিত হবে, যেমন ধরো কোনো একটা জায়গায় মনে করো ব্লিডিং হইছে বা রক্তপাত হইছে। রক্তপাত হলে যকৃত কি করবে? ওই জায়গায় যেহেতু রক্ত কমে গেছে, যকৃত ওই জায়গাতে রক্ত পাঠায় দিবে। কিভাবে পাঠাবে? তখন এই সাইনোসয়েডগুলো কি হবে? সংকুচিত হবে। যাতে যকৃতে রক্ত কম থাকে। তখন সংকুচিত হওয়ার মাধ্যমে রক্তগুলো ওখানে পাঠায় দিবে। যে জায়গায় রক্ত কম সেখানে পাঠায় দিবে। আবার যখন কোনো একটা জায়গায় মনে করো ব্লাড প্রেশার বেশি হয়ে গেছে, শরীরে মনে করো ব্লাড প্রেশার বেশি হয়ে গেছে, তখন যকৃতে এই সাইনোসয়েডগুলো প্রসারিত হবে। সাইনোসয়েডগুলো প্রসারিত হয়ে এখানে অতিরিক্ত রক্তগুলো জমা রাখবে। ব্লাড ভলিউমগুলো এভাবে কমায় ফেলবে মেইন সার্কুলেশন থেকে। এভাবে যকৃত রক্তের রিজার্ভিয়ার হিসেবে কাজ করে, রক্ত সঞ্চয়ী হিসেবে, সঞ্চয়ীর অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে যকৃত কত রক্ত সঞ্চয় করতে পারে? প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার বা ১৫০০ ml পর্যন্ত রক্ত সঞ্চয় করতে পারে। এরপর আসা হচ্ছে ভিটামিন সঞ্চয়। তাহলে যকৃতে কোন ভিটামিনগুলো সঞ্চয় করবে? ভিটামিন ২ ধরনের। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আরেকটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। যকৃত প্রায় বেশিরভাগ হচ্ছে মেইনলি চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো সঞ্চয় করে। এছাড়াও পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো অল্প পরিমাণ সঞ্চয় করে। আর হচ্ছে সায়ানোকোবালামিন আর ফলিক অ্যাসিড এই ২ টা সঞ্চয় করে। একটা এক্সট্রা ইনফো, এটা একটা ইম্পোর্টেন্ট ইনফো। ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড মস্তিষ্ক ভ্রূণের স্নায়ু গঠনের জন্য দরকার হয়। এটা খুবই ইম্পোর্টেন্ট কিন্তু। যেমন ধরো যারা প্রেগন্যান্ট মহিলা, ওদের ক্ষেত্রে একটা ওষুধ দেওয়া হচ্ছে ফলিক অ্যাসিড। কারণ হচ্ছে বাচ্চাদের ভ্রূণ এবং মস্তিষ্ক গঠন করতে এই ফলিক অ্যাসিডটা সাহায্য করে। যারা ফলিক অ্যাসিড সমস্যা থাকবে প্রেগন্যান্ট অবস্থায় বা ডেফিসিয়েন্সি থাকবে, ওদের ক্ষেত্রে কিন্তু ভ্রূণের সমস্যা হতে পারে। আরেকটা জিনিস সঞ্চয় করে, আমরা এখন প্রতিদিন যকৃতে সঞ্চয় ভূমিকা নিয়ে গ্লাইকোজেন সঞ্চয় করছি, রক্তরস সঞ্চয় করছি, রক্ত সঞ্চয় করছি, ভিটামিন সঞ্চয় করছি, এখন হচ্ছে পিত্ত সঞ্চয়। তাহলে পিত্তরস আমরা জানি যে যকৃৎ পিত্তরস তৈরি করে। পিত্তরস তৈরি করার সাথে, সাথে কিছু পিত্তরস জমাও রাখতে পারে। এটা পিত্তরস। এখানে কিছু এক্সট্রা ইনফো আছে, এগুলো একটু দেখো। এগুলো বলছিলাম যে রক্তে গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায়, তখন সেটাকে বলে হাইপার মানে বেশি, গ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া মানে রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়া। আর রক্তে গ্লুকোজ কমলে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। হাইপো মানে কম, গ্লাইসেমিয়া মানে তো গ্লুকোজ। তাহলে এটা মাঝধামের বই থেকে নেওয়া হয়েছে। এরপর আর কি সঞ্চয় করে? দেখো, চর্বিও সঞ্চয় করতে পারে, অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করতে পারে। তাহলে যে শর্করা দেহে ব্যবহৃত হতে পারে না বা গ্লাইকোজেন হিসেবে জমা থাকে না, সে অতিরিক্ত গ্লুকোজকে চর্বিতে পরিণত করে। তোমাকে একটু আগে বলছিলাম যে যেগুলো গ্লাইকোজেন পরিণত হওয়া সম্ভব না, সেগুলোকে লাইপোজেনেসিস প্রক্রিয়ায় সংগ্রহ করে রাখে। এরপর পরবর্তী যখন আবার গ্লুকোজের দরকার হয়, তখন সেগুলো আবার ভেঙে গিয়ে গ্লুকোজে পরিণত হয়। আর কি সঞ্চয় করে? খনিজ সঞ্চয়। খনিজ মানে কি? যেগুলো আমাদের লৌহ, পটাশিয়াম এগুলো সঞ্চয় করে রাখে। তাহলে এগুলো কিভাবে সঞ্চয় করে? এগুলো কোত্থেকে আসে এগুলা? দেখো, লৌহ আসে কোত্থেকে?
লৌহ আসবে হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা থেকে। লোহিত রক্তকণিকা ভেঙে হিমোগ্লোবিন আসে। তো হিমোগ্লোবিনটা ভেঙে কি আসে? হিমোগ্লোবিন ভেঙে লোহিত লোহিত রক্তকণিকা ভাঙবে কে? কাফ্ফার কোষ। একটু আগে দেখাইছিলাম চিত্র, কাফ্ফার কোষ। ওই কাফ্ফার কোষকে হিমোগ্লোবিনকে ভেঙে, এগুলো আমি দেখাবো, হিম এবং গ্লোবিন পরিণত করে। হিমের ২ টা পার্ট, একটা হচ্ছে লৌহ অংশ। লৌহ অংশটা কি হিসেবে জমা রাখে? ফেরিটিন হিসেবে জমা রাখতে পারে। তাহলে একটা জিনিস এখানে মনে রাখবো, আয়রন ২ ভাবে জমা রাখতে পারে আমাদের শরীরে। একটা হচ্ছে ফেরিটিন আর একটা হচ্ছে হিমোসিডারিন। তাহলে আমরা এখন যকৃতের সঞ্চয় ভূমিকা নিয়ে পড়লাম। এখন আসে বিভাগীয় ভূমিকা। অনেকটাই সেম, কিছু মিল আছে দেখো। প্রথমে সরবরাহ বিভাগ। আমি একটু আগে যেগুলো পড়াইছি এগুলো বুঝতে গেলে কোনো ব্যাপারই না তোমার জন্য। একদম ভালো করে বুঝতে পারবে এগুলো। সরকার বিভাগ। এখানে কিছু এক্সট্রা তথ্য দিতেছি, এগুলো লাগবে না। মেইন জিনিসটা বুঝলে তোমার জন্য না। তাহলে সরকার বিভাগ কি, কি বিভাগ বিক্রিয়া আছে? একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। তাহলে গ্লাইকোজেনেসিস মানে আমরা সব বুঝছি। সেটা হচ্ছে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। যখন গ্লুকোজ বেশি হয় তখন গ্লাইকোজেন তৈরি করবে। এটা কোন হরমোন সাহায্য করবে? ইনসুলিন হরমোন সাহায্য করবে। আর নিওজেনেসিস মানে কি? নতুন গ্লুকোজ তৈরি হবে। নতুন গ্লুকোজ কোথায় তৈরি হবে? অশর্করা জাতীয় খাদ্য থেকে, যেমন অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, এগুলা। এখানে কোন হরমোন সাহায্য করবে? গ্লুকাগন হরমোন সাহায্য করবে। আমরা সব কিন্তু বুঝছি। এরপর হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। বুঝছিলাম গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে রক্তে গ্লুকোজ যখন কম থাকবে তখন বাড়ানোর প্রক্রিয়া। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ বাড়াবে। এই প্রক্রিয়ায় কোন হরমোন সাহায্য করে? এপিনেফ্রিন এবং কি গ্লুকাগন। তাহলে এখানে কোন একটা এনজাইম সাহায্য করে, সেটা হচ্ছে ফসফোরাইলেজ এনজাইম। লাইপোজেনেসিস কি? সেটাও আমরা বুঝছি সবকিছু। তাহলে আমরা সরকার বিভাগ নিয়ে মোটামুটি সবকিছু জানা শেষ। এখন আসো প্রোটিন বিভাগ নিয়ে। প্রোটিন বিভাগ দেখো, প্রোটিন বিভাগে কি, কি হবে? প্রোটিন নিয়ে জানতে হলে আমাদের আগে অ্যামিনো অ্যাসিড নিয়ে জানতে হবে। দেখো অ্যামিনো অ্যাসিড, আমি যদি একটা এক্সট্রা পেজ নিই। দেখো অ্যামিনো অ্যাসিডের সংকেতটা তোমরা হয়তো অনেকে জানো, সেটা হচ্ছে আর সি, দুই পাশে দুইটা এইচ, NH2 এদিকে হচ্ছে COOH। এটা হচ্ছে একটা অ্যাসিড। তাহলে অ্যামিনোমূলক তো এটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রোটিনের এন্ড প্রোডাক্ট বা প্রোটিন পরিবারকে আমরা কি উৎপন্ন, আমাদের শরীরে কি উৎপন্ন হয়? অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়। এখন যকৃত যখন অ্যামিনো অ্যাসিডটা যায় সেটা কিভাবে বিভাগ হয় সেটা আমরা একটু দেখব। প্রথমে ১ নম্বর বিক্রিয়া হচ্ছে ডিঅ্যামিনেশন। এখানে দেখো বইয়ের থেকে ডিঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন মানে কি? একবার ডি মানে হচ্ছে বাদ দেয়া। ডি মানে বাদ দেয়া। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড পড়ছো না? মানে অক্সিজেনকে বাদ দিই। এখানে ডিঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন মানে কাকে বাদ দিই? অ্যামিন মূলককে বাদ দিই। আরেকটা ডাই, এটা মানে হচ্ছে ২। ডি মানে বাদ দেয়া। তাহলে আমরা এখানে কাকে বাদ দিব? ডিঅ্যামিনেশন। অ্যামিন মূলক, এখানে অ্যামিনো মূলক একটা অ্যামিনো অ্যাসিড আছে, এটাকে বাদ দিব। এই প্রক্রিয়ার নামই হচ্ছে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। তাহলে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া এখান থেকে কি উৎপন্ন হবে? একটা অ্যামিনো মূলককে বাদ দিলেও অ্যামিনো মূলকটা আলাদা হয়ে যাবে। আর কি থাকবে? অ্যামিনো মূলক একটা আলাদা হয়ে যাবে, আর কি থাকবে? আর থাকবে আমার এই যে বাকি জিনিসটা, এটার নাম হচ্ছে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড। তাহলে একটা অ্যামিনো মূলক থাকবে, আরেকটা হচ্ছে কি? কিটো অ্যাসিড থাকবে। এগুলো কি হয় দেখো। ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড এবং অ্যামিন মূলকে পরিণত হয়। কিটো অ্যাসিড শক্তি উৎপাদনের জন্য ক্রেবস চক্র প্রকাশ করে। আমার এই কিটো অ্যাসিডটা কোথায় যাবে? ক্রেবস চক্রে চলে যাবে। শক্তি উৎপাদন করবে এটার থেকে। ক্রেবস চক্রে চলে যায়। কারণ শরীরে দেখো আমাদের বডি কিন্তু একটা রিসাইক্লিং মেশিন হিসেবে কাজ করে। এটাকে কিন্তু ফেলে দেয় না। যেটাকে বাদ দিয়েছে সেটাকে। আর এই অ্যামিন মূলকটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর মূলকটা কি করে? ওকে সাথে একটা হাইড্রোজেন যুক্ত করে দেয়। ওর সাথে একটা হাইড্রোজেন যুক্ত করে দেয়। তাহলে অ্যামিনো মূলকের সাথে হাইড্রোজেন যুক্ত করলে কি হয়? অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়া তৈরি হয়। একটু ডিস্টার্ব করতেছে। অ্যামোনিয়া তৈরি হয়। এটা হচ্ছে আমার অ্যামোনিয়া। তাহলে আমরা বললাম যে অ্যামিনো অ্যাসিডকে ২ টা ভাগে বিশিষ্ট করে, একটা অ্যামিনো মূলক আর একটা হচ্ছে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিডটা ক্যাপসুল সুতো উৎপাদন করে আর অ্যামিনো মূলক। আচ্ছা, এখানে ডিএমিনেশন প্রক্রিয়া সৃষ্ট হয় অ্যামিনো মূলকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে। আর শর্করা বিপাকে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। শর্করা বিপাকে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। এই কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া এই দুটাই হচ্ছে আমাদের শরীরের জন্য বর্জ্য পদার্থ। দুইটাকে আমাদের শরীর থেকে তাড়াতাড়ি বের করে দিতে হয়। মানে এই কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া একই প্রক্রিয়ার মাধ্যমে, একই যৌগের মাধ্যমে বের করে দেওয়া হয়। এই কার্বন ডাইঅক্সাইডকে আমরা যদি কার্বনিকভাবে লিখি, এভাবে থাকে
তখন একদিক থেকে একটা অক্সিজেন যদি অপসারণ করি, অক্সিজেন যদি অপসারণ করি তখন কার্বন এভাবে থাকতে পারে, দুই দিকে দুইটা হাত মেলে দেখে। এই দুইটা হাতে একদিকে একটা অ্যামিনো মূলককে ধরে, আরেকদিকে আরেকটা অ্যামিনো মূলককে ধরে। দুই দিকে যখন দুই অ্যামিনো মূলককে ধরে, এটার নাম হচ্ছে কিটোন মূলক, তখন এই যৌগটার নাম হয়ে যায় ইউরিয়া। তাহলে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড অণু দুইটা অ্যামোনিয়া মূলকের সাথে যুক্ত হয়ে একটা ইউরিয়া তৈরির মাধ্যমে আমাদের শরীর থেকে ইউরিয়া হিসেবে বের হয়ে যায় মূত্রের মাধ্যমে। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে এই ইউরিয়াটা তৈরি হয় সেটার নাম হচ্ছে অরিনিথিন চক্র। অরিনিথিন চক্র, এই অরিনিথিন চক্রটা হয় যকৃতে। তাহলে অরিনিথিন চক্র হয় যকৃতে। কিভাবে হয়? কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার মাধ্যমে। কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়। এই প্রক্রিয়ার নাম হচ্ছে অরিনিথিন চক্র। অরিনিথিন চক্র, ইউরিয়া তৈরি হয়, ইউরিয়াটা মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। ব্যাখ্যা আছে, সেই লাইনগুলো এখন দেখলে তুমি বুঝে যাবো। ইউরিয়া তৈরি, কারণ আমি যা বলছি তাই কিন্তু। ইউরিয়া তৈরি, যে জমাট কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত অ্যামোনিয়া যুক্ত হয়ে ইউরিয়া তৈরি হয়। তাহলে ইউরিয়া তৈরি প্রক্রিয়ার নাম কি? অরিনিথিন চক্র। যকৃতে হয়, এটা পরীক্ষায় আসে কিন্তু। অরিনিথিন চক্র কোথায় হয়? যকৃতে। এখন আসে প্লাজমা প্রোটিন সংশ্লেষণ। আর এখন আমরা পড়তেছি প্রোটিনের বিভাগ নিয়ে। প্রোটিনের বিভাগ নিয়ে আমরা কয়েকটা জিনিস পড়লাম। একটা পড়লাম হচ্ছে ডিএমিনেশন, আর একটা পড়লাম হচ্ছে অরিনিথিন চক্রে ইউরিয়া তৈরি। এখন আসে আরেকটি প্রোটিন বিভাগে, আর কি? প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন মানে কি? যেটা থাকে। তাহলে প্লাজমা মানে কি? যেটা রক্তরস। রক্তরসে যে প্রোটিনগুলো থাকে সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। এগুলো সবগুলোই প্রায় কে তৈরি করে? যকৃত। কিন্তু অ্যাকসেপ্ট গামা গ্লোবিউলিন, এই প্রোটিনটা ছাড়া বাকি সব প্লাজমা প্রোটিন যকৃত তৈরি করে। এখন এটা জিনিসটা কি? গামা গ্লোবিউলিন জিনিসটা কি? তোমরা অ্যান্টিবডি নামে একটা শব্দ বস্তু হয়তো শুনছো। অ্যান্টিবডিটা হচ্ছে এই গামা গ্লোবিউলিন। এখন অ্যান্টিবডিটা কে তৈরি করে? এটা তৈরি করে হচ্ছে এই গামা গ্লোবিউলিনটা কে তৈরি করে? বি লিম্ফোসাইট। আমাদের যে লিম্ফোসাইট আছে তার মধ্যে বি লিম্ফোসাইটটা এই গামা গ্লোবিউলিনটা তৈরি করে, ওটা হচ্ছে অ্যান্টিবডি। আর বাকি সব প্লাজমা প্রোটিন যকৃত তৈরি করে। আবার কিছু তঞ্জন ফ্যাক্টর তৈরি করে। 1, 2, 3 এগুলো একটু পরে নিও। এখন আসো ইম্পর্টেন্ট একটা হরমোন সংশ্লেষণ। দেখো যকৃত কি কোন হরমোন সংশ্লেষণ কিন্তু পরীক্ষায় আসতে পারে। যকৃত কি করে? একটা নিষ্ক্রিয় হরমোন তৈরি করে, সেটার নাম হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন। জেন থাকলে সেটা ইউজুয়ালি নিষ্ক্রিয় হয়, যেমন পেপসিনোজেন নিষ্ক্রিয়। অ্যানজিওটেনসিনোজেন এটাও কিন্তু নিষ্ক্রিয়। তাহলে অ্যানজিওটেনসিনোজেনকে সক্রিয় করে কে? বৃক্ক থেকে একটা রেনিন নামে এনজাইম নিঃসৃত হয়, সেটা অ্যানজিওটেনসিনোজেনকে সক্রিয় করে অ্যানজিওটেনসিনে পরিণত করে। তাহলে আমরা যদি একটু দেখাই, তাহলে আমরা যকৃত থেকে কি আসতেছে? অ্যানজিওটেনসিনোজেন। অ্যানজিওটেনসিনোজেন অ্যানজিওটেনসিনোজেন। এরপর বৃক্ক থেকে কি আসতেছে? রেনিন। বৃক্ক থেকে কি আসতেছে? বৃক্ক থেকে আসতেছে আমার রেনিন। রেনিনটা অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিনে তৈরি করে, অ্যানজিওটেনসিনে পরিণত করবে। এখন এনজিও শব্দটা বুঝতে হবে। এনজিও মানে কি? বললাম যে জেন মানে হচ্ছে নিষ্ক্রিয়। এখন এনজিও মানে কি? ক্যান্সিল মানে কি? এনজিও মানে মনে রাখবে, এনজিও শব্দ যেখানে দেখবে সেটার নাম হচ্ছে, এটার মানে হচ্ছে রক্তবাহিকা। এটা মানে হচ্ছে ব্লাড ভেসেল বা রক্তবাহিকা। টেন্স, টেন্সিল, টেন্স শব্দটা বলছে। টেন্স মানে হচ্ছে একটু চেপে দেওয়া। যেমন এটা হচ্ছে রক্তবাহিকা। এটাকে যদি আমি একটু সংকুচিত করি দুই পাশ থেকে, তাহলে কি হবে? এটা একটু চেপে যাবে এভাবে। এভাবে এটাকে টেন্স করছি, একটু টান টান করছি। অ্যানজিওটেনসিনোজেন মানে হচ্ছে যে হরমোনটা রক্তবাহিকার প্রাচীরকে সংকুচিত করবে। তাহলে দেখো কোনটাতে ব্লাড প্রেশার বেশি হবে? এখানে যে একটু মোটা আছে, ব্লাডগুলো ঠিক মতো যেতে হবে। এখানে লুমেনটা শুরু হয়ে গেছে, তার মানে এখানে ব্লাড প্রেশারটা একটু বেশি হবে। তাহলে যখন আমাদের ব্লাড প্রেশার কমে যাবে তখন এই অ্যানজিওটেনসিনোজেনটা করতে হবে। ও কি করবে? রক্তবাহিকার প্রাচীরকে সংকুচিত করে ব্লাড প্রেশারটা একটু করে বাড়াই দিবে, যাতে আমাদের শরীর নর্মাল চলে আসে। তাহলে আমরা অ্যানজিওটেনসিনোজেন সম্পর্কে জানলাম। আবার অ্যানজিওটেনসিন আরেকটা কাজ করে, সেটা অ্যালডোস্টেরন অ্যাড্রেনাল কর্টেক্স থেকে, মানে অ্যাড্রেনাল মানে হচ্ছে কিডনির উপরে যে গ্রন্থিটা থাকে, সেখান থেকে অ্যালডোস্টেরনকরণকে উৎসাহিত করে। আরেকটা কাজ দেখো, লিপিড ও ফ্যাট বিভাগ। তাহলে আমরা সরকারি বিভাগ পড়লাম, প্রোটিন বিভাগ পড়লাম, এখন হচ্ছে লিপিড বিভাগ।
তা এটা নিয়ে খুব বেশি তোমাদের জানার দরকার নাই, ওই যে যেগুলো বলছিলাম সেগুলো। প্রথমে কি হয়, আমাদের খাদ্য লিপিড খাই, সেটা পরিপাক হয় ফ্যাটি অ্যাসিডে তৈরি হয়। ফ্যাটি অ্যাসিডটা ওই যে ক্ষুদ্রান্তের মাধ্যমে পটাশিয়ামের মাধ্যমে যকৃতে আসবে। যকৃতে এসে কি হবে, সেটা টিউবের শক্তি উৎপন্ন হবে। আবার সেখান থেকে কোলেস্টেরল, ফসফোলিপিড, লাইপিড এগুলো সংশ্লেষিত হবে। আবার কিরণ প্রক্রিয়া বস্তুগুলো সৃষ্টি হবে। এতটুকু এগুলোতে খুব বেশি কিছু জানার দরকার নেই। যকৃতে শর্করা প্রোটিন থেকে ফ্যাট সংশ্লেষিত হয়, ওই যে যেটা আমরা বলছিলাম যে লাইপোজেনেসিস প্রক্রিয়ায়। আবার শর্করা যখন কমে গেছে তখন কি হবে, যেগুলো লিপিড জমা আছে সেগুলো ভেঙে গ্লুকোজ তৈরি হবে। তাহলে আমরা যে রোজা রাখি সেটা একটা উপকারিতা আছে, যে পেটে যে বা যকৃতে যে লিপিডগুলো জমা থাকে সেগুলো ভেঙে গ্লুকোজে পরিণত হয়। কারণ অতিরিক্ত লিপিড যদি জমা থাকে সেটা আবার ধমনির লুমেনে গিয়ে প্লাক সৃষ্টি করবে, যেটার কারণে হৃদরোগের ঝুঁকি বাড়বে আমাদের। আর কি কাজ করে দেখো, লোহিত কণিকা ভাঙ্গন এবং উৎপাদন। দেখো যকৃৎ একটা জন্মের সময়ও কি করে, লোহিত কণিকা বেশি বেশি উৎপন্ন করে ভ্রূণদেহে। কারণ কি, ভ্রূণদেহে আমাদের শরীরে লোহিত কণিকা তৈরি করে হচ্ছে অস্থিমজ্জা। এবার ভ্রূণের তো অস্থি তৈরি হয় না এখন, তাহলে কে যকৃৎ থেকে এটা কাজটা করতে হয়। কিন্তু পরবর্তীতে আমাদের এখন তো অস্থি তৈরি হয়েছে, এখন তো আর রক্ত কণিকা তৈরি কাজ করতে হচ্ছে না। তখন রক্ত কণিকাগুলো অস্থিমজ্জার কোষগুলো এখন আমাদের যকৃতে কি কাজ করে, এগুলো ভাঙতে সাহায্য করে। কে ভাঙে, এই রোহিত কণিকাগুলো কাফার কোষটা ভাঙবে। কারণ হিমোগ্লোবিনের ভাঙন একটু আমরা যদি দেখি, তো দেখো হিমোগ্লোবিনের ভাঙনটা, হিমোগ্লোবিনের ভাঙলে কি তৈরি হবে, হিমোগ্লোবিন যখন ভাঙবে, হিমোগ্লোবিন আমি এইচবি লিখতেছি, এইচবি হিমোগ্লোবিন যখন ভাঙবে, হিমোগ্লোবিনটা কোথেকে আসবে, হিমোগ্লোবিনটা আসবে হচ্ছে রোহিত কণিকা থেকে। রোহিত কণিকাতে হিমোগ্লোবিন কেমনে আসবে, সেটা কে খাবে, রোহিত কণিকা প্রথমে হচ্ছে, আমি আরবিসি লিখতেছি, আরবিসিকে প্রথমে কে কাফার কোষ নিয়ে ফেলবে, ওর ভিতর ফ্যাগোসাইটিস ওর ভিতর নিয়ে ফেলবে। এরপর আরবিসিটাকে ভেঙে ওর থেকে হিমোগ্লোবিনটা বের করবে। হিমোগ্লোবিনটা দুইটা পার্ট আছে হিমোগ্লোবিন, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন, হিমোগ্লোবিন নাম। তাহলে গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন পার্ট, ও হচ্ছে অ্যামিনো অ্যাসিডে বিশিষ্ট হয়ে যায়, অ্যামিনো অ্যাসিডে বিশিষ্ট হয়। বিশিষ্ট হয় মানে ওকে ফেলে দেয় না, তাকে রিসাইক্লিং করে অ্যামিনো অ্যাসিডে বিশ্লিষ্ট হয়। হিমটাকে কি করে, হিমের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আয়রন, একটা হচ্ছে বিলিভার্ডিন। বিলিভার্ডিন বিলিভার্ডিনের কালার হচ্ছে সবুজ, বিলিভার্ডিনের কালার হচ্ছে সবুজ। এখন আয়রনটা কি হয়, আয়রনটা ওই যে ফেরিটিন রূপে জমা রাখতে পারে। আর বিলিভার্ডিনটা আবার কিসে পরিণত হয়, বিলিরুবিনে। বিলিরুবিন, এই বিলিরুবিনের কালার হচ্ছে কি, হলুদ। এখানে একটা জিনিস দেখো, যাদের শরীরে আরবিসি বেশি ভাঙবে, মানে যতটুকু দরকার এর থেকে বেশি ভাঙতেছে, ওদের বেশি বেশি হিমোগ্লোবিন ভাঙবে, তাইলে হিমোগ্লোবিনকে বেশি বেশি হিম ভাঙবে, হিম ভাঙলে কি তৈরি হবে, বিলিরুবিন তৈরি হবে। বিলিরুবিনের কালারটা কিরকম, হলুদ। তো আমরা জন্ডিস একটা রোগের নাম, রোগ না অবশ্যই, এটা একটা ক্লিনিক্যাল সাইন বলা হয় এটাকে। তাহলে ওদের চোখ তো কি হয়ে যায়, হলুদ হয়ে যায়, চোখ হাত এগুলো হলুদ হয়ে যায়। কেন হলুদ হয়ে যায়, ওদের শরীরে বিলিরুবিনটা জমে যায়। বিলিরুবিনটা কেন জমতেছে, কারণ ওদের শরীরে বেশি বেশি আরবিসি ভাঙতেছে। তাহলে এটাই হচ্ছে এখানে আরবিসি, আমরা যেটা পড়লাম যে হিমোগ্লোবিনের ভাঙন, এটা নিয়ে আমরা পড়লাম। তাহলে এটা কোন কে ভাঙবে, ম্যাক্রোফেজ। কোন ম্যাক্রোফেজ, ওই যে কাফা কোষ। এরপর কি, আর কি কাজ, পিত্ত উৎপাদন করবে। এটা তো আমরা পড়ছি ওই যে যকৃত হেপাটোসাইট পড়ার সময় বলে পিত্ত উৎপাদন করবে। পিত্ত কে তৈরি করে, যকৃত। পিত্ত জমা রাখে কে, পিত্তথলি। তাহলে কিভাবে তৈরি করবে, স্টেরয়েড থেকে পিত্ত লবণ, এগুলোর সাহায্যে, সোডিয়াম গ্লাইকোক্লোরাইড, সোডিয়াম ক্লোরোক্লোরাইড, এগুলোর সাহায্যে যকৃত পিত্ত তৈরি করে। এরপরে কাজটা হচ্ছে কি, হরমোন সংশ্লেষণ করা। এটা একবার বলছে, আবার বলছে, এখানে এটা বলছি একবার। এরপর দেখো, এটা হচ্ছে মাজেদা ম্যাডাম বই থেকে নিছি, যে তোমাদের হয়তো লাগতে পারে এক্সট্রা ইনফো হিসেবে। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড বিভাগ। তোমরা একটা বিষয় হয়তো জানো যে আমাদের দেশের নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ, আর একটা হচ্ছে আরএনএ। তো আমাদের ডিএনএ এবং আরএনএ এই দুইটা মিলে দুই ধরনের নাইট্রোজেন বেস থাকে, একটা হচ্ছে পিউরিন বেস আর একটা হচ্ছে পাইরিমিডিন বেস। এই নিউক্লিওটাইডগুলো আমাদের শরীরে প্রত্যেকটা কোষ ভাঙলে এই পিউরিন পাইরিমিডিন বেসগুলো অবশ্যই ভাঙতে হবে। তাহলে এই নিউক্লিওটাইড বেসগুলোকে বিভাগ করবে যকৃৎ।
এগুলোকে সংশ্লেষিত করে। তো এখান থেকে একটা ইনফো আসতে পারে, যকৃতে পিউরিন বিভাগের ফলে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, আর পাইরিমিডিন বিভাগের ফলে ইউরিয়া উৎপন্ন হয়। এটা একটু আসতে পারে। আর যকৃতে গ্লাইসিন, টরিন নামক অ্যামিনো অ্যাসিড হতে যথাক্রমে গ্লাইকোলিক অ্যাসিড এবং টার্কোলিক অ্যাসিড সংশ্লেষিত হয়। আরেকটা স্ট্যান্ড ফর ভিটামিন বিভাগ। যকৃতে কোন ভিটামিন তৈরি করতে পারে? ভিটামিন বিটা ক্যারোটিন হতে ভিটামিন এ তৈরি করতে পারে। আর ভিটামিন কে এর সাহায্যে যকৃত কি তৈরি করতে পারে? প্রথমবিন তৈরি করতে পারে। এগুলো এক্সটেন্ড, এগুলো আজমল স্যার বইয়ে নাই। এরপর রক্ত সংক্রান্ত কার্যাবলী। এখানে প্রায় বলছি এক্সট্রা কয়েকটা ইনফ্লামেবল যকৃতের প্রথমবিন ফাইব্রিন তৈরি করে রক্ত সঞ্চালনে সাহায্য করে। তাহলে এগুলো প্রথমবিন ফাইব্রিন, এগুলো কি? এগুলো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। এই ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি করে রক্ত সঞ্চালনে সাহায্য করে। আবার যকৃতে মাস্ট কোষ আছে, এটা থেকে হেপারিন তৈরি করে রক্ত সঞ্চালনে বাধা দেয়। আবার কি করে? যে হিমোগ্লোবিন, বিলিরুবিন, বিলিভারিন, ওগুলো তো বলছি। এরপর আসা হচ্ছে রেচন সংক্রান্ত কার্যাবলী। তাহলে এগুলো নিয়ে খুব বেশি জানার দরকার নাই। এটা একটু লাগবে, এই লাইনটা একটু লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আজম স্যারের বইয়ে নেই। তাহলে কোলেস্ট্রল এবং এনজাইম উৎপাদন। যকৃত একটা এনজাইম উৎপন্ন করে, যেটা খুবই ইম্পর্টেন্ট এনজাইম, সেটার নাম হচ্ছে ক্যাটালেস। ক্যাটালেসের কাজ কি সবসময় রাখবো? ক্যাটালেস হচ্ছে H2O2, এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, এটা খুবই বিষাক্ত, সেটাকে ভেঙে পানিতে পরিণত করে এবং সাথে একটা অক্সিজেন তৈরি করে। এটা হচ্ছে ক্যাটালাইজের কাজ। তাহলে এটাকে, এই ক্যাটালাইজ হরমোনটা আমাদের এনজাইম, এটা হচ্ছে এনজাইম। এনজাইমটা কে তৈরি করে? যকৃত তৈরি করে। এরপর আসো, তাহলে এখান থেকে আমরা কথা বলি যে যকৃতকে আমরা বহিঃকরা গ্রন্থিও বলি, অন্তঃকরা গ্রন্থিও বলি। তাহলে কেন বহিঃকরা বলি, কেন অন্তঃকরা বলি? বহিঃকরা গ্রন্থি বলার কারণ হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যে ক্যাটালাইজ হরমোনটা উৎপন্ন, এনজাইমটা উৎপন্ন করতেছে সেটা, আর একটা হচ্ছে পিত্ত উৎপন্ন করতেছে। এই দুইটা কারণে ও হচ্ছে বহিঃকরা গ্রন্থি। আর অন্তঃকরা গ্রন্থি কেন? ও কোন হরমোনটা তৈরি করতেছে? অ্যানজিওটেনসিনোজেন হরমোন তৈরি করতেছে। এছাড়াও কি তৈরি করতেছে? প্লাজমা প্রোটিন। এগুলো রক্তের মাধ্যমে যেহেতু বাহিত করতেছে, তাই কোনো নালীবিহীন, কোন নালী ছাড়াই এগুলো রক্তে দিয়ে দিচ্ছে সরাসরি, তাই ও হচ্ছে অন্তঃকরা গ্রন্থি। আবার নালীর মাধ্যমে পিত্তটাকে দিচ্ছে, সেজন্য বহিঃকরা গ্রন্থি। এজন্য দুইটা বহিঃকরা অন্তঃকরা দুইটা হিসেবে কাজ করে, তাই যকৃত একটা মিশ্র গ্রন্থি। আচ্ছা, পিত্ত উৎপাদনটা বলছি, এগুলো তো আগে বলছি। তাহলে হরমোনের প্রাঙ্গন, এগুলো একটু এক্সট্রা কাজ, এত ইম্পর্টেন্ট একটু পড়ানো। দেখো হরমোন, তাহলে হরমোনের প্রাঙ্গন। হরমোন ছেলেদের শরীরে আছে, মেয়েদের শরীরে আছে। তবে ছেলেদের আবেগটা বেশি আছে, কিন্তু তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। সে কে ধ্বংস করে সেটা? টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন গুলা যকৃত ধ্বংস করে। আর মেয়েদের আবেগ আসতে দেরি হয়, কিন্তু দ্রুত ধ্বংস হয় না। সেটা হচ্ছে কি? এই কাজটা কে করে? যকৃত তৈরি করে, যকৃত করে। এখানে যে লাইনটা লিখছে, টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন যত দ্রুত ধ্বংস হয়, অন্য হরমোনগুলো, স্ত্রী যৌন হরমোন, অ্যাড্রেনাল হরমোন, থাইরোক্সিন তত দ্রুত ধ্বংস হয় না। এভাবে যকৃত হরমোনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ পরিবেশ হোমিওস্টেসিস সৃষ্টি করে। হোমিওস্টেসিস মানে হচ্ছে শরীরের ভিতরে যে স্থায়ী অভ্যন্তরীণ পরিবেশ, স্বাভাবিক যে অবস্থা, সেটাই হচ্ছে হোমিওস্টেসিস। টক্সিন বা বিষ অপসারণ। টক্সিন বা বিষ অপসারণের মেইন কাজ হচ্ছে কিডনি, কিন্তু যকৃত অনেক কাজ করতে পারে। কিছু বিষাক্ত ওষুধকে অপসারণ করতে পারে, বিষাক্ত দ্রব্য পদার্থকে অপসারণ করতে পারে। এরপর তাপ উৎপাদন। তাপ কখন উৎপন্ন হবে? আমরা জানি যে বিভিন্ন বিভাগে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হবে। তাহলে যকৃত যেহেতু অনেক বিক্রিয়া হচ্ছে, তাই এখানে তাপ উৎপাদন হবে অনেক বেশি। তাপ উৎপন্নের কারণে শরীরে যদি তাপমাত্রা কমে যায়, এই যে উৎপন্ন তাপটা আমাদের তাপ টেম্পারেচার রেগুলেশনে ভূমিকা রাখে। এরপর ব্যাকটেরিয়া মুক্ত রাখা। এই যে পরিপাক নালীর মাধ্যমে ক্ষুদ্রান্তের পোর্টাল শিরার মাধ্যমে রক্তগুলো যকৃত আসলো। যকৃত আসার পর পোর্টাল শিরাতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, সেগুলো কাফার কোষ আছে এখানে, কাফার কোষটা ওকে ওই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া মেরে ফেলতে পারবে। ফলে এই ব্যাকটেরিয়াগুলোকে আর রক্তে যাইতে দিবে না। তাহলে এই গেল আমাদের যকৃত। আমরা যকৃতটা মোটামুটি ভালো করে পড়ার চেষ্টা করলাম। আশা করি যকৃত নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না।